বাংলাদেশে কেউ যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে বাসত্বের আশীর্বাদ লাগবেই লাগবেই লাগবে। ভারত এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। দেলোয়ার হোসেন সাঈদী মুক্তির জন্য প্রতিবাদ করতে গেছে, 200 জনকে গুলি করে হত্যা করা হয়েছে 3 দিনে। ধীরে ধীরে যারাই প্রতিবাদ করবে তারা আগুন সন্ত্রাস, যারাই প্রতিবাদ করবে তারা মৌলবাদী, যারাই প্রতিবাদ করবে তারা রাজাকার, যারাই প্রতিবাদ করবে তারা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি, প্রো পাকিস্তানি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে 2024 পর্যন্ত বাংলাদেশের এই রাজনীতিতে আস্তে আস্তে এমন একটা মাইন্ডসেট তৈরি করে ফেলা হয়, ভারতের আশীর্বাদ ছাড়া যেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় থাকাই অসম্ভব। মানে এটা একেবারে বাচ্চা জন্ম নেওয়া শিশু থেকে যারা হচ্ছে 5-7 বছর বয়স হয়েছে তার থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত গত 16 বছরের এমন লেখালেখি, পত্রপত্রিকা লেখালেখি, এমন পাঠ্যপুস্তক তৈরি, এমন বয়ান তৈরি, সাহিত্য তৈরি, এমন হচ্ছে আপনার নাটক সিনেমা তৈরি করে প্রতিষ্ঠিত করা হয় যে বাংলাদেশে কেউ যদি ক্ষমতায় থাকতেই হয় তাহলে বাসত্বের আশীর্বাদ লাগবেই লাগবেই লাগবে। অথচ আমাদের 1 থেকে 6 সাল বলেন বা হচ্ছে মেজর জিয়া শাসনামল বলেন কিংবা তারও আগে তার পরবর্তী সময়ও কতটুকু ভারতের এরকম ল্যাংটা আশীর্বাদ লাগছে। অন্তত 50-60% হোক বাংলাদেশপন্থী রাজনীতি ছিল। এমন মাইন্ডসেটে যদি হচ্ছে আবার বয়ানটা এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে গত 16-17 বছরে যে হচ্ছে আপনার বাংলাদেশের মানুষজনকে মনে করানো শুরু করছে যে বাংলাদেশ যেন ভারতের জন্য হুমকি। আজকে আপনি চিন্তা করেন সুশীলদেরকে বা এখানে স্টুডেন্টদের জিজ্ঞাসা করেন কি ভারত বাংলাদেশের জন্য হুমকি না বাংলাদেশ ভারতের জন্য হুমকি। বুদ্ধিজীবীতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মনে হয় যেন মানে হচ্ছে মাইন্ডসেট তৈরি করা শুরু করছে যে হচ্ছে বাংলাদেশ যেন হচ্ছে ভারতের জন্য হুমকি। অথচ ভারত এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশপন্থী, অ্যান্টি ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বিরোধী বা হচ্ছে বাংলাদেশের প্রো বাংলাদেশি কালচার, প্রো সোশ্যাল স্ট্রাকচার, বাংলাদেশি সোশ্যাল স্ট্রাকচার, এই পন্থী মানুষজন যারা আছে, যারা বাংলাদেশি কালচারটাকে ধরে রাখতে চাইছে, বাংলাদেশি সোশ্যাল যেই বাংলাদেশের সোসাইটির যেই মৌলিক থিম ছিল এগুলোকে ধরে রাখতে চেষ্টা করেছে। মানে এটাকে সোশ্যাল ইন্টিগ্রিটি, রিলিজিয়াস ইন্টিগ্রিটি এবং হচ্ছে আপনার কালচারাল ইন্টিগ্রিটি যারা ধরে রাখতে চেয়েছে তাদের প্রত্যেককেই কোনো না কোনো অপরাধে জেলে পুরা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে কিংবা হচ্ছে অন্য কোনোভাবে দমন করা হয়েছে, যাতে করে কেউ আর বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা না বলতে পারে, কেউ যেন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলতে পারে। এই বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাজনৈতিক কেন্দ্রবিন্দু সেই শত সহস্র বছর ধরে সেটাও যেন কেউ বলতে না পারে, এই জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এমন হীনমন্যতে নিয়ে যাওয়া হয়েছে, শাপলা চত্বরে এতজনকে হত্যা করার পরে আবার যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নেতৃবৃন্দকে আইনা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করে বলা হয়েছে যে হত্যা তো আমরা করি নাই, এমনি তারা রং মেখে শুয়েছিল আর হচ্ছে তারা এখন কমই জননী উপাধি নিয়ে নিছে। আমি বলতে চাচ্ছি নেতৃবৃন্দকে এমন হীনমন্যতায় নিয়ে গেছে, তাহলে কর্মীদের কি অবস্থা ছিল, সাধারণ মানুষের কি অবস্থায় ছিল, যে তারা মনে করছে আজকে যদি শেখ হাসিনাকে কমের জন্য উপাধি না দিই মনে হয় আমাদের কমি মাদ্রাসা থাকবে না, মনে হয় আমাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না, মনে হয় আসলে শেখ হাসিনা এটা প্রাপ্য, এই ধরনের ব্যাপারটা তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে। এই যে আওয়ামী লীগ আসার পরে 2012 সালে শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায়কে কেন্দ্র করে আমরা সেই কথাটা বলি না যে সাঈদী সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশের মানুষ প্রতিবাদ করতে পারে, কেউ আমাকে ভালো জানতে পারে আমার জন্য প্রতিবাদ করতে পারে, কেউ বেগম জিয়ার মুক্তির জন্য প্রতিবাদ করতে পারে, পারছে না। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী মুক্তির জন্য প্রতিবাদ করতে গেছে, 200 জনকে গুলি করে হত্যা করা হয়েছে 3 দিনে। কি ভয়াবহ অবস্থা! এটা কিন্তু এখন আলোচনা আসে না, এটা কথা বলা হয় না, এটা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আমরা শাপলা নিয়ে যখন আমরা আলাপ করি 2013, ঠিক একইভাবে 2012 সালের 28 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আলাপ করতে হবে। কারণ এই শাপলার হত্যার লাইসেন্সটা আলমুল আমাদেরকে হত্যা করা যায়, সাধারণ মানুষকে হত্যা করা যায়, যারা হচ্ছে প্রো বাংলাদেশি বা রিলিজিয়াস ইন্টিগ্রিটি চাই তাদেরকে হত্যা করা যায়, এই লাইসেন্সটা কিন্তু হচ্ছে ভারতে পেয়ে গেছে। আবার 12 লাইসেন্সটা কিন্তু 2009 সালে পেয়ে গেছে হচ্ছে আপনার বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে এরপরে ধীরে ধীরে যারাই প্রতিবাদ করবে তারা আগুন সন্ত্রাস, যারাই প্রতিবাদ করবে তারা মৌলবাদী, যারাই প্রতিবাদ করবে তারা রাজাকার, যারাই প্রতিবাদ করবে তারা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি, প্রো পাকিস্তানি, এই ধরনের বয়ান প্রতিষ্ঠা করতে বাংলাদেশের প্রত্যেকটা লেখনী দেখেন, প্রত্যেকটা বুদ্ধিজীবীদের লেখনী দেখেন, প্রত্যেকের বয়ানে কোনো না কোনোভাবে একটু ধরুন আমাদের পক্ষে লেখছে মনে হয়, কিন্তু সেই লেখার মধ্যেও এই রাজাকার, মৌলবাদ,
এই বিষয়গুলো চলে আসছে। যারা বাংলাদেশের পক্ষ হইয়া লেখছে, যারা বাংলাদেশের মানুষের পক্ষ হইয়া লেখছে, তারা পর্যন্ত এখন হীনমন্যতায় ভোগা শুরু করছে যে হচ্ছে এখন আমি যদি লেখাটা যদি পুরোপুরি হাসিনার বিরুদ্ধে চলে যাই, পুরোপুরি ভারতের বিরুদ্ধে চলে যাই, তাহলে তো সমস্যা। সুতরাং একটু লেস তাইনা দিই যে হচ্ছে অমুক রাজাকার ছিল, অমুক মৌলবাদী ছিল, অমুক হচ্ছে দেশদ্রোহী ছিল, মানে এরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই বয়ান আমরা এখনো ভাঙতে পারিনি। আর এই ভাঙতে না পারার কারণ হচ্ছে এই 2026-এ এসেও এখন আমরা দেখতেছি যারা ক্ষমতায় গেছে তারা এখন আবার সে পূর্ণ পন্থায় ক্ষমতায় রাখতে চাচ্ছে, আওয়ামী লীগ যেভাবে ছিল। অথচ তাদের অতীত কিন্তু এটা না, তাদের অতীত কিন্তু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলার অতীত। কিন্তু তারা এখন গত 16 বছর তারাও এমন হীনমন্যতা ভোগা শুরু করছে। গত 16 বছর তো ভারতের বিরোধিতা করে অনেক ক্ষমতায় আসতে পারেনি, এখন ক্ষমতায় থাকতে হলে ভারতীয় হিজিমনিকে এদেশে জায়গা করে দিতে হবে, দালালিটা করতে হবে। এই হীনমন্যতা থেকে আমাদের পুরো জাতিকে মুক্ত করতে হবে, তাইলে আমাদের মুক্তি মিলবে।